আছি বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনে। স্যার, এই স্কুলের এই যে লাইব্রেরি, লাইব্রেরির সাথে এটা মিউজিয়াম, কেমন দেখছেন স্যার এই মিউজিয়ামটা? এটা একটা অসাধারণ, যারা এটার চিন্তাভাবনা করেছেন তাদের সৃজনী ক্ষমতাকে কুর্নিশ জানাতে হয়। একটা স্কুলে এই ধরনের মিউজিয়াম, এই ধরনের লাইব্রেরি করা, এই ধরনের চিন্তাভাবনা, এইভাবে পরিবেশ তৈরি করা, এগুলো আসলে ছাত্রছাত্রীদের মানসিকতা গড়ে দেওয়ার জন্য একটা বড়সড় পদক্ষেপ। এবং এই ধরনের লাইব্রেরি, এই ধরনের মিউজিয়াম, এই ধরনের চিন্তাভাবনা যদি সমস্ত স্কুলে করা যায়, তাহলে আমাদের ছাত্রছাত্রীরা তারা যে কোন পর্যায়ে যেতে পারে সেটা আমরা ভাবতে পারি না। কিন্তু দুর্ভাগ্যের কথা, এই পরিবেশের অভাব বলেই চারদিকে ছাত্রছাত্রীরা দিশাহীনতায় ভুগছে, তারা অবক্ষয়ের পথের পথিক হচ্ছে, তারা নানানভাবে বিভ্রান্ত উদ্দেশ্যহীনতায় ভুগছে। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে রয়েছি বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনে, এবং এই বিদ্যানিকেতনের এই যে বাড়িটা দেখছেন, অদ্ভুত সুন্দর একটা ডেকোরেটিভ বাড়ি, এবং তার প্রধান শিক্ষক তাপস কর আর কয়েকদিন পরেই হয়তো অবসর নেবেন, এবং তার আগেই আমরা সবাই তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম নতুন জীবনে। তাপসবাবু, এই বিল্ডিংটিকে কি বলবেন, বা এই বাড়িটাকে কি নাম আপনার এই বাড়িটার? নন্দলাল বসু গ্যালারি। এতে স্পেশাল কি রয়েছে? স্পেশাল হচ্ছে আমাদের ছেলেমেয়েদের মূলত হাতের কাজ দিয়েই শুরু করার কথা। আচ্ছা, কিছু হাতের কাজ পেয়েছি, এরপরে ধারাবাহিকভাবে যত হাতের কাজ আসবে তাদের থাকবে। পরবর্তীকালে তাদের এগুলো ছাত্রছাত্রীদের হাতের কাজ, সবই ছাত্রছাত্রীদের হাতের কাজ। আচ্ছা, এবারে ওদের ভাই বোনরা যখন আসবে তখন তারা অনেকটা নস্টালজিয়া ফিল করবে যে তাদের দাদা দিদিরা এই হাতের কাজগুলো দিয়ে গেছে, তারাও ইন্সপায়ার হবে তার কিছু কাজ করার জন্য। বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্নভাবে তাদের প্রতিভা বিকশিত হবে। মহারাজজি, কি দেখছেন কি এরকম এই যে একটা স্কুলের মানে মানে আর্ট মিউজিয়াম বলা যেতে পারে, প্রত্যন্ত একটা গ্রামের স্কুল, তার এই আর্ট মিউজিয়াম, আলোকিত মিউজিয়াম দেখে কি মনে হচ্ছে এক কথায়? তো সামাজিক কাজ করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাই, জেলার বিভিন্ন স্কুলেও গিয়েছি, দেখেছি। তো আজকের এই বিদ্যালয়ে এসে এই আর্ট গ্যালারি, এই লাইব্রেরি দেখে যেটা মনে হয়, ঠাকুর রামকৃষ্ণদেব যা বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, এখানে এসে আমার জীবনে একটা নতুন শিক্ষা হলো। এই শিক্ষা আগামী দিনে ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে, এবং শিক্ষকরা যদি অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা এসে দেখে যান এই মডেলটাকে যদি তাদের স্কুলে রিপ্লেট করতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের ছেলেমেয়েদের জন্য খুব ভালো কাজ করবে। দেবাশিস মাইতি, আপনি একটা বড় স্কুলের সাথে যুক্ত স্যার, এবং আপনারা একটা বড় স্কুল পরিচালনা করেন পূর্ব মেদিনীপুর জেলায়। আপনাদের স্কুলেও কি এরকম ভালো আর্ট লাইব্রেরি গ্যালারি রয়েছে? আমাদের আছে, এত ভালো নেই। আমরা করেছি, রিসেন্ট লাস্ট ইয়ারই করেছি, কিন্তু এতটা ভালো নেই। এতটা অ্যাকচুয়ালি চেষ্টা করছি আমরা, আর এখান থেকে ইন্সপায়ার্ডও হলাম। সেকেন্ডলি হচ্ছে স্যারের কল্পনা শক্তি এবং এই যে কুশলতা, দুটোই অবাক করার মতো। চলুন আমরা একটু দেখি ওটা নিয়ে। স্যার, এখানে মিউজিয়ামের মতো কী সব করেছেন না? এখানে টাকা পয়সাও রয়েছে দেখছি যে। কয়েন কালেকশন আছে, বিভিন্ন দিনের পুরোনো দিনের কয়েন কালেকশন আছে। ছেলেমেয়েরাই নিয়ে এসছে, ওদের ঠাকুমা দিদিমার কাছ থেকে এনে ওরাই রেখেছে সব। সুজিত, আপনার কাছেও কিছু জানতে চাইবো। এই এত কয়েন, এই এত ব্যস্ততার মাঝখানেও আপনি এসেছেন একটা স্কুলে, বেতকল্লা মিলনী বিদ্যানিকেতন স্কুল, তার এই আর্ট গ্যালারি, একটা স্কুলের আর্ট গ্যালারি, কেমন লাগছে এটা? দেখো, এটা জানার পর তুমি যেমন খবরে লিখলে বলে মানুষ প্রচুর জানতে পারলো। এইটা যদি দেখে যে দেখো লেখা সার্থক, মানুষ কিন্তু চিঠি লিখেছে, আরিফ ইকবাল খান গ্রামের সবুজের মাঝে সমবেত চেষ্টার কোড আনকোড মিলনী, এত সুন্দর একটা হেডিং, ছবি সহ কপি, তার উপর কপির উপর দেখো চিঠি দিচ্ছেন মানুষ, সম্পাদক সমী বসু, আনন্দবাজারে। এবং ভালো লাগার এখানে এটাই যে উনি সব কিছুকে কিন্তু গুছিয়ে রাখেন। খবরের কাগজ মানে কি, আজ পড়ে ফেলে দেওয়া, কিন্তু তাপসবাবুরা বলতে চাইছেন না, ফেলে দেওয়া যায় না। এবং সেটাকে কিভাবে গুছিয়ে রেখেছে সেটা তুমি বারবার খবর করেছো, দেখেছি, কিন্তু ওই রুমে গিয়ে দেখা যাবে বেশি করে। স্যার, এইখানে এগুলো কি করেছেন স্যার? এই যে এই নামগুলো, এগুলো কি ব্যাপার একটু বলুন। যারা দিয়ে গেছে, আজকে কিন্তু অনেক গুণী মানুষ এসেছেন স্যার আপনার এখানে, হরিপদ মতো মাইতির মতো মানুষও এসেছেন। আমি যাদের বাড়ি বাড়ি গিয়ে বই সংগ্রহ করেছি তাদের বইয়ের এই নামগুলো আছে। হ্যাঁ, বইয়েতে স্বাক্ষরটা করে নেওয়া হয়েছিল,
সেই স্বাক্ষরগুলোকে আবার স্ক্যান করে এরকম করে রাখা। অসাধারণ সাজিয়েছেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি সেই লাইব্রেরিটা দেখতে। অনেকেই যারা মনে করেন যে লাইব্রেরি বোধহয় আজকের দিনে আর কোনো প্রয়োজন নেই, তাদের জন্য বলি, স্যার কেমন লাগছে লাইব্রেরিটা দেখতে? এই যে বিদ্যাসাগর গ্রন্থাগার, তাই না স্যার? দিলীপ, ও আচ্ছা, এই বিদ্যাসাগর গ্রন্থাগারটার দাতা হলেন অধ্যাপক দিলীপ কুমার রায়, বাড়ি নাড়াদাঁড়ি ব্যবস্থাহার। এই যে স্যার, এই ভদ্রলোক দিলীপ কুমার রায়। চলুন আমরা ভেতরে যাই। সুজিত, এই লাইব্রেরি নাকি স্বপ্নের জগৎ? এই তুমি আমি মিলে যখন এখানে দাঁড়িয়ে কথা বলেছিলাম ওনার সঙ্গে বছর 2 আগে হবে, এবং তুমি পরপর মানে কাগজে লিখতেই আছো, জেনে মানুষ কিন্তু তাপসবাবু ওর লেখা পড়ে তো বহু মানুষ উৎসাহিত হয়ে এসছেন এবং জেনেছে, সবথেকে বড় কথা। এবং তোমার ভিজুয়ালি যে দেখা যাচ্ছে প্রায়ই সামনে আসছে ফেসবুকে, দেখে ভালো লাগছে। এটা বলতে আমাদের মানে বলা যায় গুছিয়ে বলতে পারছি না, আপনি কিন্তু গুছিয়ে রেখেছেন এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে। কেন, উদ্দেশ্যটা আপনার কি? হ্যাঁ, প্রকৃতপক্ষে আমার বৈষ্ণবচক স্কুলই আমাকে শিক্ষা দিয়েছে। বৈষ্ণবচক স্কুলের যে অসাধারণ লাইব্রেরি, সেখানে আসলে আমাদের শিক্ষকদের একটা পড়াশুনোর ভূমিকা ছিল, কারণ আমাদের প্রতিদিন অ্যাসেম্বলি হতো। ফলে অ্যাসেম্বলিতে আমাদের ছাত্রছাত্রীদেরকে বলতে হতো প্রতিদিন 10 মিনিট করে। ফলে একজন শিক্ষক যখন অ্যাসেম্বলিতে বলবেন, তাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হতো। ফলে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যেমন লাইব্রেরিতে ঢুকতাম, আমাদের দেখে দেখে আমাদের ছেলেমেয়েরাও, শিক্ষকরা পড়ছেন দেখে ছেলেমেয়েরাও অনুপ্রাণিত হয়ে তারা কিন্তু একটুও সময়, যারা আগে এসে যাচ্ছে বা টিফিনের ক্লাস, সবসময়ই তারা লাইব্রেরির মধ্যে ঢুকে যেত। আর ওখানেই দেখেছি আমি যে লাইব্রেরি ক্লাস ছিল, রুটিনের লাইব্রেরি ক্লাস, যেটা সাধারণত আচ্ছা, আপনি আগের স্কুলেও আপনার একটা বই মানে দেখা যায় যে কে নেই, মানে একটা আরিফ একটা বই দেখতে দেখতে পেয়েছিল আপনার সঙ্গে কথা বলে, যেটা কিন্তু আপনার কাছেই আছে। মানে বিদেশে মানে যে লেখক আপনার মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায়ের মারফত আপনি পেয়েছিলেন, এবং ওনার সহধর্মিনী আপনাকে এখানে প্রায় দিয়েছেন। এবং আরেকটা ভালো লাগা, আরিফ, রূপা মজুমদার, বিথি চট্টোপাধ্যায় কিংবা যারা সাহিত্যিকরা সব, চুমকি চট্টোপাধ্যায়, মানে এক কথাতেই কিন্তু ওনার এই বই পাগলামি বা ভালোবাসা, এটা সব জানেন। আর ওইটা একবার তুমি বলিয়ে নাও। বইটা একটু দেখান, আছে এখানে অ্যালেন গিন্সবার্গের সেই বইটা। হরিপদ বাবুকে দেখান, স্যারকে, হরিপদ স্যারকে। এবং পাওয়াটা বলুন কিভাবে? হ্যাঁ, সেটা বলেছিলাম, ওটা আলোচনা করেছিলাম আমরা, এখানেই ছিল, আছে। এই যে স্যার দেখুন, অসাধারণ একটি বই এখন স্যারের হাতে রয়েছে। হ্যাঁ, অ্যালেন গিন্সবার্গ, যিনি 70-এর দশকে, এই যে ওনার নাম লেখা সই করা রয়েছে এখানে, সুনীল গাঙ্গুলিকে দিয়েছিলেন তিনি। ওটা ওনাকে আবার বলিয়ে নাও দর্শকের জন্য। 70-এর দশকে যখন খান সেনারা অত্যাচার করছে, তাদের জন্য বাংলাদেশ থেকে আসা মানুষজন তখন যশোর রোডে ছিলেন। সেই সময় স্যার অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেছেন একটা কবিতাতে। স্যার অসাধারণ বিখ্যাত কবি, এবং ওই সমস্ত বিদ্রোহ যখন হয়, তার পরবর্তীকালে অ্যাংরি ইয়াং জেনারেশন যখন গড়ে ওঠে, ঠিক শক্তি সুনীলের সঙ্গে বন্ধুত্ব, ওই সময়কার আর কি, একটা যখন কবিদের মধ্যে একটা বিদ্রোহী সত্তা জেগে ওঠে, ঠিক এই সময়ে ইনি লিডিং পোয়েট ছিলেন আমেরিকার এই গ্রুপের যে কবিরা ছিলেন তাদের। অ্যালেন গিন্সবার্গ, কি অসাধারণ স্যার! কত বই আছে? 10,000-এর বেশি বই স্যার। আমার প্রায় 12,000 বই আছে, তার মধ্যে 10,000 ভিক্ষা মেগে। কি বলবেন, ভিক্ষা করে 10,000 বই এনেছেন মধুপ স্যার? আপনি তো শিক্ষক একজন। এই গ্রন্থাগার এবং মিউজিয়াম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের দেখা প্রয়োজন। যেটি স্যার বলেছিলেন, অনেকেই অনুপ্রাণিত হবে এবং তাদের জীবনের দরজা খুলে যাবে, তারা আলোকিত হবে। আচ্ছা, একটা জিনিস দেখেছেন, এখানে বিভিন্ন বিষয় ভিত্তিক রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আবু, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে একটা আলাদা পেপার কাটিং আছে। কি বলবে এটাকে দেখে সাংবাদিক হিসাবে? আমি আসলে সত্যি কথা বলতে কি, আমাকে যখন আরিফ বললো যে তুই একটা স্কুলে লাইব্রেরি দেখবি চল, তাহলে আমি মানে সত্যি আন্ডার এস্টিমেট করছি। আমার স্কুলের লাইব্রেরিতে দেখার মতো কী বই আছে, আমার পড়ার মতো কী বই আছে। কারণ গ্রামীণ লাইব্রেরিতে গিয়ে আমরা খুবই হতাশ হই যে আমরা যে বই খুঁজি, আমি মূলত খুব প্রবন্ধের রিচ বই খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, রেঞ্জ আছে, তো দেখি যে মিলে না।
তো এবার সেটাই ভেবেছিলাম, বলছি তুই একবার যা না, তাহলে দেখবি যে কি বই পাওয়া যায়। তো সত্যি আমি আজকে এসে মানে মুগ্ধ নয়, সমৃদ্ধ হলাম এটাই যে একটা জায়গা আছে, আমি কোনো বই খোঁজার চেষ্টা করলে এখানে এসে আগে এটা দেখবো, এখানে যদি না পাই অন্য জায়গায় খোঁজা যায়। তো এই যে একটা লাইব্রেরিতে এত রকমের বই থাকতে পারে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমার এরকম অনেক মানে কবি সাহিত্যিক জানা আছে যারা খুব দুঃখ করে যে আমার মরার পরে এই বইগুলো কাকে দিয়ে যাব, কোন লাইব্রেরি, আবার অনেক লাইব্রেরি নিতে জানে, বলে আমাকে আলমারি সহ দিতে হবে, না আমরা রাখবো কোথায়। এবার তারা বলে ভাই আলমারি কিনে দাও তো আমার ক্ষমতা নেই, এবার কেজি ধরে বেশিরভাগ বই বিক্রি হয়ে যায়। আমি লাস্ট আপনাকে বলছি, পবিত্র মুখোপাধ্যায় একজন খুব বড় মাপের কবি। এবার পবিত্র মুখোপাধ্যায় মারা যাওয়ার পর পবিত্র মুখোপাধ্যায় প্রায় 8-10টা লাইব্রেরির মানে আলমারি ভর্তি বই ছিল। এবার তার মেয়ে হচ্ছে যে 5-6 বার মাধ্যমিক দিয়ে আর পাস করতে পারেনি, কোনোভাবে বিএটি হয়েছে, ঘরেই থাকতো, একটাই মেয়ে। তো যখন মানে মারা গেছেন, সকলেই জানে যে পবিত্র মুখোপাধ্যায়ের ওই বই তার মেয়ে রাখবেন না, সবাই কিন্তু গিয়ে দৌড়ে টৌড়ে গেছে, কিন্তু তিনি কারোর কথা না শুনে সব কেজি ধরে বিক্রি করে দিয়েছেন। এটা খুব প্যাথেটিক, শুধু একটা নয়, আমি একটা উদাহরণ দিলাম, আরও অনেকের। তো আমাদেরই এখানে একজন মানুষ, এই মনোয়ের দিকেই বাড়ি, মনোহরপুরের দিকেই বাড়ি, আব্দুল শুকুর খান, তো বলছে আমার ছেলে টেলে তো কেউ পড়ে না রায়হান, আমি মোটামুটি রেকমেন্ড করে দিয়েছি, আমি মারা যাওয়ার পর তুমি আমার বইগুলো নিয়ে চলে যাও। আমি বললাম যে হ্যাঁ আমি নিয়ে যাব। তো এই যে বলছি যে মানে অ্যাকচুয়ালি এই যে পেপার কাটিং, এমন কিছু কাটিং আমি দেখলাম যে আমরাও গুছিয়ে রাখিনি। কারণ আমি একদম সত্যি কথা বলছি যে আমার স্ত্রী কোথা থেকে এলে ব্যাগ, বলে নিশ্চয়ই ব্যাগ ভর্তি করে বই নিয়ে এসছো, আর না তো এবার ওগুলা রাখবে কোথায়, আমার খাটের তলি সত্যি একদম কোয়ার্টারে আর জায়গায় নেই। তো আমি বললাম যে তো এবার নিউজ পেপারটা বিক্রি করা মানে হৃদয় চাইনি যে নিউজ পেপার বিক্রি করে দিই, কারণ ওর মধ্যে কিছু লেখা থাকে কাটিং করে রাখি। এখন যা পরিস্থিতি হচ্ছে যে ম্যাগাজিনগুলো মানে লেখা দিয়ে এটা তোকে থামিয়ে কেন বলছি, আরিফকে এটা প্রায় বলি, তোকেও বলে নিই এই সুযোগে, বাড়িতে মিসেসকে গিয়ে বলবি যে যা দ্রুততার সঙ্গে কাগজের হাল হচ্ছে, এরপর তোর নাতিকে যখন তোর ছেলে বলবে বা মেয়ে বলবে নাতিকে যে তোমার দাদু খবরের কাগজের সাংবাদিক ছিল, তাকে বোঝাতে হলে এখন থেকে রেখে দাও, কারণ পরে এ কাগজ আর যে হারে কমছে সার্কুলেশন, ওনাদেরকে নমস্য এই জন্য, আর বাড়িতে রাখ, নাহলে নাতিপুতি কিন্তু জানতে পারবে না কি ছিল কাগজ মানে কি। না আমি আসলে একটাই কথা বললাম যে তাপসবাবু, আপনি যেটা শুরু করেছিলেন এত বড় হবে এরকম তো ভাবেননি, কারণ মানুষের এই বিশ্বাসযোগ্য অর্জন করা, বই তো সকলেই দিতে চায়, কিন্তু সেই বই যে আপনি বাড়ি নিয়ে চলে যাবেন না, বেশিরভাগ লোকই বই নিয়ে তার বাড়ির লাইব্রেরি সাজিয়ে নিয়েছে, এরকম উদাহরণ প্রচুর। আবার অনেকেই নিয়ে গিয়ে গুরুত্ব দিয়ে ফেলে রেখেছে, বলে হ্যাঁ দিয়ে গেছিল। এবার আমার মনে করে সহকর্মী তোমরা আছেন, আমরা আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইব্রেরি ডাল নিয়ে জাহাজে উঠে গেছি, ভালো সংগ্রহ আছে, এবং প্রতি বছর আমরা লড়াই সংগ্রাম করে টাকা দিয়ে অন্তত ওকে 5-10 লাখ টাকা দিতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং বইয়ের দাম প্রচুর, কোটি কোটি টাকার বই কেনা হয়েছে। মানে আবু থামাই আবার আবুকে মেদিনীপুরের ইতিহাস দেখুন। কেউ যদি মেদিনীপুরের প্রিয় দর্শক আপনারা দেখছেন, আমরা রয়েছি বেতকল্লা মিলনী বিদ্যানিকেতনে। এই যে আমার সামনে যে ফ্রেমের মানুষটি, তার নাম হরিপদ মাইতি অধ্যাপক, আর মধুপ স্যার, তাপসবাবু, গৌতমবাবু, আবু রাইয়ান, দেবাশিস বাবু, বিবেক মহারাজ, সুজিত ভৌমিক সহ অনেকেই রয়েছেন এখানে। আর আমরা রয়েছি এই একটি অসাধারণ একটি লাইব্রেরিতে। যখন লাইব্রেরিগুলো প্রায় ধুঁকছে, সেখানে একজন মানুষ তার নিরন্তর প্রয়াসের দ্বারা এরকম একটা অসাধারণ লাইব্রেরি তৈরি করেছেন। আমরা নিজেরাও দেখে সমৃদ্ধ হলাম, এবং আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন, আমাদের এই আলোচনা শুনবেন, তারা অবশ্যই পারলে এই লাইব্রেরিতে আসবেন, অনেক অজানা তথ্য পাবেন। আমরা কথা বলি যে অনেকেই মানে খুব চান যে তার বাড়িতে আর জায়গা নেই বই রাখতে, মানে রাখার জায়গা নেই, বইগুলো কোথাও দিতে চান। আমরা অন্তত আমি ব্যক্তিগতভাবে খুব আশ্বস্ত হয়েছি যে আমার যদি সেরকম কোনো পরিস্থিতি হয়, আমি অন্তত বলে যাবো যে আমার মৃত্যুর আগে যে আমার বইগুলো বেতকল্লা, এখন অনেক দেরি আছে, মৃত্যু এটা বলা যাবে না। মধুবাবু, আপনি কি মনে করছেন যে আপনার তারা, আপনিও তো লাইব্রেরিতে বই রেখেছেন নতুন, আর ইনিও রেখেছেন, কি ভাবছেন এত বড় লাইব্রেরি দেখে আপনার কি ভাবনাটা? আমার লাইব্রেরি ভীষণ ভালো লাগে। এই স্যারের কথাটা বারে বারে আসছে, আমার কলেজে পড়ার সময় লাইব্রেরি দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম, এবং লাইব্রেরি মানে বই পড়া, কিছু না কিছু বই পড়বি বাড়ির মেম্বাররা। ফলে একটা কম্প্যাক্ট কাজ হবে যদি উদ্যোগ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, ছাত্রদের এই লাইব্রেরিটা ভিজিট করানো যায়। তার মধ্যে কিছু ছেলেমেয়ে থাকবেই যারা কিন্তু বই ভালোবাসে, এবং তাদের জীবন আলোকিত হবে, তাহলে খুব সুন্দর হয় ব্যাপার। স্যার, কারা কারা আপনাকে বই দিয়েছেন লেখকদের মধ্যে? আমাকে বই দিয়েছেন, শুরুটা করেছিলাম ওই বর্ণালী ম্যাডাম যেটা বললেন, চিত্তরঞ্জন মাইতি, শঙ্খ ঘোষ,
শীর্ষেন্দু মুখোপাধ্যায় 3 বার দিয়েছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর লেখা বই একটা চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন যে ভাই তুমি দেজ পাবলিশিংয়ে চলে যাও, এই মুহূর্তে আমার যা বই আছে তোমাকে সব দিয়ে দেবে, নিজের লেখা বই। ফলে দেজ পাবলিশিংয়ে গেলাম, ওনার চিঠি দিলাম, সমস্ত বই উনি দিয়ে দিলেন। সুচিত্রা ভট্টাচার্য দিয়েছেন, বারিদবরণ ঘোষ, হোসেনুর রহমান, প্রচুর লেখক শিল্পী সাহিত্যিক দিয়েছেন, প্রায় 40 জন। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী, সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছেন, তারপরে তার স্ত্রী দিয়েছেন, পরে ডেকে আমাকে বই দিয়েছেন এবং তার বাড়িতে ডেকে অপূর্ব আতিথেয়তা, সেটা ভোলার নয় আমার। অতীন বন্দ্যোপাধ্যায়, আরও অনেকেই দিয়েছেন, সমরেশ মজুমদার, কেউ বাদ নেই প্রায়। নমনীতা দেবসেন। স্যার এই স্কুলের লাইব্রেরিতে মোট কতগুলো পেপার কেনা হয়? পেপার আমার এমনি দৈনিক 2টো পেপার কেনা হয়, কিন্তু রবিবার আমি 6খানা পেপার নিই। কখন পেপার কাটিং? রবিবার 6খানা পেপারের রবিবাসরই আমার সংগ্রহে আছে। হ্যাঁ, এবং তার সূচিপত্র বানানো হয়েছে, কিছু হয়নি, বেশিরভাগের বানানো হয়ে গেছে। আর আসলে আমার তোমাকেও বলি যে চমৎকার ক্যামেরায় ধরো এটা হেডিংটা, যে উত্তম কুমার ছিলেন মোহনবাগানের অন্ধ সমর্থক। তো শ্যামতাপা ভিন রাজ্যের মানুষ, ওর বাড়িতে আমরা গিয়েছিলাম, মনে আছে তো? কিন্তু মোহনবাগান অন্তপ্রাণ, কিন্তু খেলা হতো না। উনি চলেই গেছিলেন এখানে যখন রাজনৈতিক অস্থিরতা, সেই 77-এ তারপর ফেরেন। কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে যে মোহনবাগানে এসেছিলেন সেটা কিন্তু উত্তম কুমার অন্ধ সমর্থক তাঁর অনুরোধে, এবং তিনিই বলেছিলেন যে মোহনবাগানে আসুন, এবং খেলেছিলেন। এবং তুমি দেখো ব্যাগ বলির জন্য বিখ্যাত শ্যামথাপা, তিনি উত্তম কুমারের কথা এসেছিলেন মোহনবাগানে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ তাপসবাবুর এটা যদি না গুছিয়ে রাখতেন আমরা কিন্তু জানতে পারতাম না। আবার ঝালিয়ে নিলাম, আরও মানুষ জানলো, তাই তো? কী বলবেন? হ্যাঁ, একবার এটাই তো মানে রিয়ার জিনিসগুলোই তো। আরও একটা জিনিস তোমাকে বলি, যে লাইব্রেরি যখন বলছো না, যে আবু বললো খুব সুন্দর করে সবাই, যে লাইব্রেরিতে কিন্তু বই রাখা নেই, হতাশা এইসব, সেই সময়কালে দেখো আমাদের দেবাশিসবাবু রবীন্দ্র পাঠাগারের মতো গুরুত্বপূর্ণ একটি বলা যায় একটা ইতিহাস আছে, সেই ইতিহাসের সঙ্গে যুক্ত আপনি লাইব্রেরির দায়িত্ব কিছুদিন আগে নিয়েছেন, আর সেই সময় এরকম একটা স্কুলের লাইব্রেরি ঘুরছেন, কতটা আপনার উপকারে আসবে? দেখুন স্যার, মহারাজ এক্ষুনি বললেন যতদিন বাঁচি ততদিন শিখি। তো আমি, আমার উপরে এনারা আছেন, নিশ্চয়ই সবাই মিলে এইভাবেই এটা চেষ্টা করবো। স্যারও উনিও আমাদের সঙ্গে বইমেলা হোক বা সংস্কৃতি সভা হোক, স্যারও আমাদের সঙ্গে অ্যালার্ট হয়েছেন। রিটায়ারমেন্টের পরে আরও বেশি পাবো, ওনার ওই অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। ওই যে বইটি স্যারের হাতে আছে না, কমল চৌধুরীর সঙ্গে কিন্তু আমার আর আরিফের দেখা হয়েছে। উনি প্রতিদিনে এসে তো প্রতিদিন না আমার নয়, তো প্রতিদিনে উনি শেষ বইয়ের দিকে কাজ করতেন। তো তখন ফর্সা করে ধুতি পরতেন, তারপর আমরা তখন ওই একটা সাপ্তাহিক পত্রিকা ওখান থেকে ছাপাতে যেতে পারে, রাতে থাকতাম, তো আমাদের সঙ্গে দেখাও হয়েছিল। তো উনি খুব সুদর্শন। তো তখন আরিফ জিজ্ঞেস আমাদের সঙ্গে আলাপটা অমিতেশ কমল চৌধুরী। তো এখানে হচ্ছে যে মহেন্দ্রপুরের মসনদিওয়ালা নিয়ে এই লেখাটা আছে, কারণ মসনদিওয়ালা নিয়ে হিজলি মসনদিওয়ালা নিয়ে, হ্যাঁ না আমি বলছি যে হিজলি মসনদিওয়ালা নিয়ে সবচেয়ে অথেন্টিক লেখাটা লিখেছেন মহেন্দ্রকরণ। তো সেইটা এখন আর সেই বইটা পাওয়া যায় না, কিন্তু উনি সেই বই থেকে এনে করেছেন। তো কমল দাকে আরিফ জিজ্ঞেস করছিল, তো এবার আমরা যেহেতু ঘোরাঘুরি করছি, বলছে জিজ্ঞেস করছি যে তোমরা কোথা থেকে এসছো, তো জেনে টেনে তো আলাপ আরিফ তো বলছে যে তো আপনি তো বলছে যে আপনি এখন কি, আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনি এখন কি কাজ করছেন, তো বললো যে আমি মেদিনীপুরের এই প্রথম খণ্ডের ইতিহাসটা কাজ করছি। তারপর উনি কিছুদিন পরে দ্বিতীয় খণ্ডের পর উনি মারা যান, খুব বেশি দিন বাঁচেননি। হ্যাঁ মারা। তো এবার এই বইটা দেখে হঠাৎ মনে হলো, আরিফেরও নিশ্চয়ই মনে পড়ছে যে খুব সুদর্শন ধুতি পরা একজন মানুষ আমাদের প্রতিদিনের অফিসে। আমাদের মেদিনীপুরের আঞ্চলিক ইতিহাস, বিশেষ করে গোড়ার দিকে মানে তথ্যবহুল ইতিহাস। এটা বিভিন্ন রাজ পরিবার থেকে আমাদের যে মন্দির মসজিদ বা প্রত্নতাত্ত্বিক যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমাদের জেলায় আছে, সেগুলো আমাদের সমাজ সংস্কৃতি, এগুলো সবগুলো এইটাতে, এই দুটোতে পুরনো তমলুক শহর ওইটা ওখানে উল্লেখ।
এই যে করেছেন ওটা তো পড়বেন কিছু, তমলুক পত্রিকা টত্রিকা ইত্যাদি এই সমস্ত কিছু সব এই বইতে উনি লিপিবদ্ধ করেছেন। অসাধারণ একটি লাইব্রেরি আমরা দর্শন করলাম। আমি সুজিতবাবুকে বলবো যে বর্তমান যিনি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন মিস্টার পূর্ণেন্দু মাঝি, তো উনি তো গ্রন্থাগার দপ্তরের একটা যেহেতু জেলা দায়িত্বে আছেন, যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, গ্রন্থাগার দপ্তর জেলায় যিনি আছেন, এই এলাকায় প্রায় গ্রামীণ গ্রন্থাগার অনেকগুলোই চলে, তাদেরকে নিয়েও যদি একটা এই ধরনের একটা গ্রন্থাগার দেখে যেতে পারে তাহলে আগামী দিনে একটা জেলার মডেল হবে বলে আমার মনে হয়। সেটা একটা প্রস্তাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেওয়া, যে গ্রামীণ পাঠাগার হিসাবে তো যেমন রবীন্দ্র পাঠাগারের কথা বললেন, তেমনি কুকুরহাটি পাঠাগার আছে, তেমনি বাহারডাব নবসংঘ গ্রামীণ পাঠাগার আছে। তাতে যে লাইব্রেরিয়ানরা আছেন তারা হয়তো পুঁথিগত পড়াশোনা করে লাইব্রেরি করছে, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা বইগুলোকে কীভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা, বিষয়টা প্র্যাকটিক্যাল, এইটা সরকার ফান্ড দেবে, বই থাকবে, সংগ্রহ করাটাও একটা আমরা তাহলে ওদিকটা যাই একটু। এবার যে ঘরটা দেখাই, যে ঘরটাতে রেস্টরুম, একটা স্কুলের যে কত সুন্দর। আমরা লাইব্রেরিতে রয়েছি তমলুকে। এই লাইব্রেরি হচ্ছে অসাধারণ, শিক্ষাবিদ থেকে আরম্ভ করে গুণী মানুষরা আছেন। তো হঠাৎ করে এখানে শিক্ষাবিদরা বলছেন যে আপনার কে তার আবেদন রাখছেন, এবং আমরা এখন লাইভে আমাদের আরিফ করছে, অধ্যাপক হরিপদবাবুরা আছেন, যে একটা প্রস্তাব, এই লাইব্রেরি যদি ঘুরে দেখে যান লাইব্রেরিয়ানরা তাহলে উপকার পাবেন। এবং আপনার বলছেন উনি এইসব নিয়ে, এবং আপনি জানেন না স্যার, আপনি মনে জানেন না, ঝাড়গ্রামের ইনি কলেজে অধ্যাপনা করেছিলেন শুরুতে, তার মধ্যে এটাও আবার এসছেন, কি করবেন তা দেবো না। তো আপনার কথাটা শুনতে পাচ্ছে আমাদের স্যারেরা। এই লাইব্রেরি তমলুকের বেতকল্লা স্কুলে একজন শিক্ষক, বারবার আনন্দবাজারে খবর হয়েছে উনার উদ্যোগে। আপনি এই লাইব্রেরির কথা যখন এই স্বল্পক্ষণে শুনছেন, আপনি কি বলবেন? আপনার কথা সবাই শুনছে। আচ্ছা, আরেকবার শুরু করুন। হ্যাঁ, কি বলবেন? লাইব্রেরি, এই লাইব্রেরি যদি আপনি দেখেন, আপনার মতো শিক্ষাবিদ, আপনি জেলাশাসক হতে পারেন কিন্তু শিক্ষাবিদ, আপনি প্রেমে পড়ে যাবেন। আপনার কাছে আবেদন সবার, যে আপনি যদি লাইব্রেরিয়ান যারা জেলার তাদেরকে বা শিক্ষকদের এসে দেখানো যায় যে এমন লাইব্রেরি আছে যেখানে সুনীল গঙ্গোপাধ্যায় নিজেই বই দিয়ে গেছেন, যেখানে এই গ্রাম, এটা বেতকল্লা আমাদের আপনার অফিস থেকে ঢিলচোড়া দূরত্বে, এখানে একবার আসার কথা ছিল 2 বছর আগে যখন এসেছিলেন। তো এই এখন আপনার কথা শুনছেন, এই লাইব্রেরি যিনি করেছেন, প্রতিষ্ঠা শিক্ষকরা শিক্ষিকারা আছেন, আমরা যারা গুণমুগ্ধরা এসছি তাদের উদ্দেশ্যে বা এইরকম কথা শোনার পর আপনার অনুভূতি আর তাদের প্রস্তাবটা নিয়ে কি বলবেন? বই পড়তে ভালোবাসে, যারা শিক্ষাকে সঙ্গে, তারা লাইব্রেরি সবসময় যেতে চায়। লাইব্রেরিতে কি এত পুরো জিনিস থাকে যে সবসময় সবার কাছে সব খুঁজে পায় না, কিন্তু লাইব্রেরি কাজ করতে হবে। তমলুকে পক্ষে এই কাজটি সত্যি খুব আনন্দের ব্যাপার। এবং আমি আপনাকে বললাম, আমি একবার এর মধ্যে নিজে একবার লাইব্রেরি যাবো, এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরি রয়েছে আমার, ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে আমি সবাইকে বলবো একবার লাইব্রেরি ওখানে যেন যায়। এবং এটাও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষা যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম করি তাদেরকেও বলবো যে এই লাইব্রেরি দিয়ে তারা ঘুরে দেখে আসে, তাহলে যারা লাইব্রেরি চালাচ্ছেন তাদেরও ভালো লাগবে, আর যারা যাবেন তারাও নিশ্চিত। একদম, আপনি তার আগে আসুন, আপনার সঙ্গে কথা হয়ে যাবে। আপনার এই বক্তব্য শুনলেন সবাই, খুব খুশি হলাম, খুব ভালো থাকুন আপনি। সুজিত, ডিএম পূর্ণেন্দু মাঝির সাথে আমরা কথা বলছিলাম, তিনি বললেন যে মূলত যে এটা আমি শোনার পর অভিভূত, আমি নিজে যাব এবং আমি বলবো প্রথমেই যারা আমাদের জেলার কেন্দ্রের যারা আছেন, যারা সুইমিং পুলের পাশে যেটা আমাদের জেলা গ্রন্থাগার, তাদের বলবো আর একটা টিম করে যাবে, আর আমি প্রথমে দেখতে যাব। এমনটা শুনে উনি আপ্লুত। আসলে আবারও বলে দিই আরিফ, উনি একই সঙ্গে প্রথমে অধ্যাপনা ঝাড়গ্রাম কলেজে পান। উনি আমাদের মেদিনীপুরের কৃতি সন্তান, সবঙ্গের মানুষ। উনি যখন কলেজে পড়াচ্ছেন 1 বছর পরে এই রেজাল্টটাও আসে, তখন দোমনার মধ্যে পড়েন যে কি করব। বাবা মাকে খুবই তো শ্রদ্ধা করেন, সবাই করেন, উনি করেন। তো বাবাকে বলতে তখন বাবা জাজমেন্ট, আপনি যেটা করবেন, কারণ তখন রীতিমতো পড়াচ্ছেন। তো তখন বাবা বলেন যে দেখো, কলেজ শিক্ষক এগুলো তো অনেকেই হতে পারবে, আছে, থাকবে,
তুমি ওটার মাধ্যমে কিন্তু তুমি মানে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে গিয়ে কাজ করতে পারবে আর সমাজের ভালো করতে পারবে। সেই জন্য তখন ওনাকে বলা হয় যে আপনি এখানে চলে, সেই কাজটা উনি করছেন। উনি খুবই মেধাবী, সবসময় স্ট্যান্ড করেছেন। তো আর এই যে এবার আমরা মানে স্যারের এই বারান্দাটাকে একটু দেখে নেব, স্কুলটাকে। স্যার দরজাটা একটু খুলুন। এই যে অপূর্ব সন্ধে নামছে, বৃষ্টি পড়ছে এখনও। আমরা যখন এসেছিলাম তখন বেলা দ্বীপ্রহর ছিল, আর এখন এরকম একটি সন্ধ্যা আমরা উপভোগ করলাম। ওই যে বাগান, স্যারের বাগান। আর তো বেশ কয়েকদিন মাত্র নাকি, কয়েকদিনের অতিথি তো আপনি। 25 তারিখ আমার, 25 তারিখ অবসর। বাস, নতুন জীবন শুরু। নতুন জীবন শুরু। অনেক ভালো থাকবেন স্যার। একটু শুভেচ্ছা জানিয়ে দিন এই ভদ্রলোককে। আমরা ওনার দীর্ঘায়ু জীবন প্রার্থনা করছি। তার সঙ্গে সঙ্গে যেটা হরিপদবাবু বললেন যে জীবনের 3 ভাগের মধ্যে 2 ভাগ উনি ব্যয় করেছে, এখনও 1 ভাগ আছে, সেটা সমাজের কাছে উপকার দেবে। শুভেচ্ছা। যেটা দরকার সেটা হচ্ছে জীবনের পারফেকশনটা আপনাকে এই মুহূর্তে অ্যাচিভ করতে হবে। যেটা করে এসছেন সেটা অভিজ্ঞতা লব্ধ, এর থেকে এটাকেই আপনাকে সিনিয়র মানুষ। হ্যাঁ, আমি মনে করি যে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি স্যারকে, তার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর হোক। শুভেচ্ছা। শুভেচ্ছা। স্যার একটি স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসর নিচ্ছেন, এরপরে উনি গোটা বাংলা ভারতবর্ষে জানেন। শুভেচ্ছা। সবুজ ক্ষেত্রের পাশে ফুল ফুটিয়েছেন, নদীর ধারে গিয়ে যাদেরকে নিয়ে থাকবেন অনেক ভালো করবেন। ওনার সঙ্গেই থাকবো আমরা, উনিও আমাদের সঙ্গে থাকবেন। ব্যাস, সঙ্গে থাকবেন না, ওনাকে ধরে নিয়ে চলে যাবেন। ব্যাস, ধরে না, একসঙ্গেই থাকবো। অনেক ভালো লাগলো স্যার, টাটা। একটা অসাধারণ বর্ণ পরিচয়টাকে বড় করে ডিসপ্লে করেছেন। টাটা সুজিত। কোন দিকটায়? আমাদের ওদিক দিয়ে পেরোতে হবে। আচ্ছা, বিদায় লাইব্রেরি। স্যার ভালো থাকবেন, টাটা।